আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বছর প্রায় শেষ না? জি। আজকে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাসে দূরেরও কাছের সকলকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি তোমাদের পাঠ্য বই ডিজিটাল প্রযুক্তি থেকে যেগুলি বার্ষিক মূল্যায়ন 2024 শিক্ষণ অভিজ্ঞতাগুলো পুনরালোচনা। আশা করি তোমরা ওই অভিজ্ঞতাগুলি সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করছো এই অভিজ্ঞতা থেকে। যেহেতু বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই তথ্য প্রযুক্তির যুগে সব ধরনের সেবা আমরা প্রযুক্তির মাধ্যমে আমরা ঘরে বসে পাইতে পারি। সরকার সব সেবাই এখন প্রযুক্তির মাধ্যমে দিতে চাচ্ছে এবং অনেক সেবাই চালু আছে প্রযুক্তির মাধ্যমে পাওয়ার। নাগরিকরা যাতে প্রযুক্তির মাধ্যমে পাইতে পারে, এমনকি শিক্ষা, চিকিৎসা, ভূমি সব কিছু সেবা। এই সেবা পাইতে গিয়ে আমরা ওই বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারি প্রযুক্তির মাধ্যমে পাইতে গিয়া, কিন্তু এইগুলি আবার সমাধান যাতে আমরা প্রযুক্তির মাধ্যমেই করতে পারি এটুকু আমাদের জানতে হবে। এ বিষয়ে আমাদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না? জি। আরো ভবিষ্যতে আরো অনেক কিছু হইতে পারে। বাস্তব জীবনে আমাদের যেমন সমস্যা আছে, অনলাইনেও বিভিন্ন সেবা পাইতে গিয়ে আমাদের অনেক বিড়ম্বনা পোহাইতে হয়। যাই হোক, আমরা যা তোমাদেরকে আমি ওই গত ক্লাসে পড়াইছিলাম যে শিক্ষণ অভিজ্ঞতা 5, সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 5, সেশন 1, হরেক রকম বাস্তব সমস্যা। বিভিন্ন রকমের যে আমরা সমস্যার সম্মুখীন হই বাস্তব জীবনে, এইগুলি আমরা কেমনে সমাধান করব এবং সমাধান করতে গিয়ে কী কী ধাপ আমাদেরকে অনুসরণ করতে হবে। আমি তোমাদের দিগকে বলে দিয়েছিলাম যে তোমাদের তথ্য প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির বইয়ে 64 পৃষ্ঠা, সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া। এখানে সরকারের মাধ্যমে দেওয়া আছে নির্ভরশীলতার দিক, অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি, পরিবেশগত, ঠিক না? তোমরা কি কেউ এটি লিখে আনছো? জি। দেখি তো রিয়ামনি কি লিখছো, দেখি তোমার বইটা দাও। আচ্ছা, এখানে রিয়ামনি লিখছে বছর নির্ভরশীলতার দিক 5টি। সমস্যার নাম কি? অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া। এই জায়গায় যে আমরা ঘুরতে যাব, কোন কোন দিক বিবেচনা করতে হবে আমাদের? হ্যাঁ, এখানে সে লেগেছে নির্ভরশীলতার দিক 5টি। অর্থনীতি, ওইটা হলো প্রতিটি কাজের সাথে অর্থ নিবিড়ভাবে জড়িত। তাহলে আমাদের অর্থ কালেকশন করতে হবে, অর্থ জোগাড় করতে হবে, তাই না? অর্থ দরকার আছে কোনো কিছু দেওয়া
এমপিতে তো আর যাওয়া যাবে না, ঠিক না? তারপরে সামাজিক, আমরা যে এলাকায় ঘুরতে যাব সেই এলাকার কৃষ্টি কৃষ্টি হবে, কৃষ্টি কালচার জানতে হবে, ওই এলাকার সংস্কৃতি সম্বন্ধে আমাদের জানতে হবে। হ্যাঁ, ওই এলাকার মানুষ কী কী পছন্দ করে, কী কী পছন্দ করে না, হ্যাঁ, এদের কথাবার্তা, আচার আচরণ, চালচরণ কেমন, এগুলিও আমাদের জানতে হবে। তারপরে ব্যবহারিক, যেখানে ঘুরতে যাব সেখানে যোগাযোগ ব্যবস্থা কেমন, কীভাবে যাব, আমরা ওই জায়গাতে যাব, পায়ে হেঁটে যাব না কোনো যানবাহনে যাব, এ সম্বন্ধে যোগাযোগ ব্যবস্থা কেমন, হ্যাঁ, কোনো যানবাহনে যাওয়া যাবে কি না, এটা তো আমাদের জানতে হবে, ঠিক তাই না? আচ্ছা, তারপরে আস্তে আস্তে কারিগরি, আমরা যেই কাজ করে না কেন, হ্যাঁ, সব কাজে হিসাব নিকাশের, আমরা যে জায়গায় যাব, হ্যাঁ, সব কাজ আমরা কি করব, হ্যাঁ, চিন্তা ভাবনা করে একটা পরিমাণ আছে, এই পরিমাণের দিকটা লক্ষ্য রাখবো আমরা ওই জায়গায়। পরিবেশগত, যে এলাকায় ঘুরতে যাব সেই এলাকায় বর্তমান আবহাওয়া কেমন তা জানবো, এই বিষয়গুলি আমার জানতে হবে। যে আবহাওয়া ওই দিন যেদিন যাবো আমরা, ওই দিন ওই এলাকার আবহাওয়া কেমন থাকবে না থাকবে, তাহলে আমরা এটা কেমনে জানবো? আমরা পেপার, পত্রিকা, দৈনিক সংবাদপত্রের মাধ্যমে কিংবা আমরা প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিয়ে আমরা ইন্টারনেটে আবহাওয়া চার্জ দিলেই আমরা ওই এলাকার ওই দিনে আবহাওয়া কেমন থাকবে তার একটা যে চার্জ দিলেই ওই দিন ওই এলাকার আবহাওয়াটা কেমন থাকবে, সম্ভাব্য একটা আবহাওয়া কেমন থাকতে পারে এটা আমরা জানতে পারবো। সম্ভাব্য, ওই দিন আবহাওয়া ওই এলাকার ভালো থাকবে না থাকবে, এটা সম্ভাব্য একটা তথ্য আমরা পাবো। যে ওই সব দিক দিয়ে বিবেচনা করে আমরা কি করব, ওই এলাকায় ঘুরতে যাব, ঠিক না? যাও, আজকে আমাদের সেশন 2, সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি তো আমরা সকলে জানি না, হ্যাঁ, ল্যাপটপ, মোবাইল, টেলিভিশন, রেডিও, তারপরে কম্পিউটার, এগুলি আছে, আরো অনেক ধরনের আছে। তাহলে বলছে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতার একটি আশীর্বাদ। এই বিশ্বে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছে, এটা তো বর্তমান বিশ্বের সকল মানুষের উপকারের জন্য, তাই না? যে আবিষ্কার করতেছে, কিন্তু এই দিকে 1 নম্বর দিক হইল যে ওইটা মানুষের উপকারে আসে কিনা। এটা যে তোমার পরিবার থেকে শুরু করিয়া সারা বিশ্বের সকল মানুষের যাতে উপকারে আসে, এই দিকটা 1 নম্বর দিক, ওইটা খেয়াল করে ওনারা কিন্তু যে কোনো একটা প্রযুক্তি আবিষ্কার করে। যেমন আমি যদি বলি এখন আমন ধান কাটার সিজন, এই যে ধান, আগে মানুষের ধান কাটতো কাশি দেয়, কাছি আছে না আমাদের আঞ্চলিক ভাষায় কাছি, যে মানুষের কি করতো, হাতে ধান ধরে তার কাশি দিয়ে কাটতো। এখন কিন্তু অনেকে এটা কি বলে, ধান কাটার মেশিনের কাটটা নাকি, ধান কাটার মেশিন, ধান কাটার মেশিনে আসাতে কিন্তু মানুষের আগে করে কাছি নিয়ে যাইতে হয়, সারাদিন এক কাটা জমি কাটতে হয় কাছি দিয়ে, আর এখানে কয়েক মিনিট লাগে। তাহলে ওই যে মেশিনটা, ধান কাটার মেশিনটা যে আবিষ্কার করলো মানুষের উপকারের জন্য না, মানুষের উপকারের জন্য, অর্থ বাঁচে, সময় বাঁচে, হ্যাঁ। ওই কথাটা বলছে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতার জন্য একটি আশীর্বাদ। সমস্যা সমাধানে সঠিক সময়ে সঠিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। সঠিক প্রযুক্তিটা ওই সমস্যার জন্য ওই প্রযুক্তিটা ঠিক আছে কিনা আমার দেখতে হবে, ওই প্রযুক্তির মাধ্যমে আমি ওই সমস্যাটা
কম সময়ের মধ্যে আমি সমাধান করতে পারবো কিনা, এই দিকটি খেয়াল রাখতে হবে। পথের দিক খেয়াল রাখতে হবে, সময়ের দিক খেয়াল রাখতে হবে, এবং ওই প্রযুক্তি দিয়ে এটা সমস্যার সমাধান করা যাবে কিনা ওইটাও চিন্তা ভাবনা করতে হবে। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যেগুলো মানুষ আগে নিজে সমাধান করতো, কিন্তু এখন প্রযুক্তি ব্যবহারের কারণে, যেটা আমি আগে বলে গেলাম, কারণ সেটি সমাধান করা অনেক সহজ হয়ে গেছে। গত সেশনে আমরা অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে ভেবেছি। অতীতে অপরিচিত জায়গায় ঘুরতে গেলে অবশ্যই আগে ওই জায়গায় গিয়েছে এমন কারো থেকে সেই জায়গার ব্যাপারে ধারণা নিতে হবে। আমি পঞ্চগড় যাই নাই, আমি ওই নেত্রকোনা থেকে পঞ্চগড় যাই নাই, কিন্তু পঞ্চগড় যারা গেছে, আমি যদিও পঞ্চগড়ে এখন যাই, অতীতে যারা যাওয়ার চিন্তা ভাবনা করতো পঞ্চগড়, তখন দেখতো আশেপাশের লোকজন, কোনো লোক আশেপাশের গ্রামের নিজের বাড়ির মধ্যে না হইলে, কিন্তু আশেপাশের গ্রামের কোনো লোকজন ওই পঞ্চগড়ে গেছে কিনা ওর কাছ থেকে জানি না, সব তত্ত্ব নিয়ে ওই জায়গায় ঘুরতে যাই। কিন্তু এখন যাওয়াটা আরও সহজ হয়েছে, যেহেতু প্রযুক্তি আবিষ্কার হয়েছে। আমরা ঘরে বসে ওই জায়গার সব এই যে জায়গাটা বলছি, যে কারিগরি দিক, অর্থনৈতিক দিক, সামাজিক, ব্যবহারিক, পরিবেশগত সব কিছু আমরা এই প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারবো, জানতে পারবো, সংগ্রহ করতে পারবো। আচ্ছা, তার থেকে জেনে নিতে হতো কিভাবে আমরা সেই জায়গায় যেতে পারি, সেখানে যেতে কত সময় লাগবে, কোন রাস্তার পর কোন রাস্তায় যেতে হবে ইত্যাদি। তবে এখন এক্ষেত্রে সহজ সমাধান হলো কোনো ম্যাপ সফটওয়্যার ব্যবহার করা। এই যে আছে, তাহলে ম্যাপ সফটওয়্যার ব্যবহার আমরা প্রযুক্তির মাধ্যমে আমরা করবো। হ্যাঁ, প্রযুক্তির মাধ্যমে আমরা ম্যাপ সফটওয়্যারটা ব্যবহার করে ওই জায়গার অবস্থান সম্বন্ধে আমরা কীভাবে যাইতে হবে না যাইতে হবে, হ্যাঁ, এই ব্যাপারে আমরা কোন রাস্তা পর কোন রাস্তা, হ্যাঁ, কোন ডিস্ট্রিক্টের পর কোন ডিস্ট্রিক্ট, আমরা ওইগুলি জানতে পারবো। এই ধরনের সফটওয়্যারে আমরা কোথায় আছি এবং গন্তব্য কোথায়, এই যে এই ধরনের, যেটা আমি বলছি আগে কিছুক্ষণ আগে, এই ধরনের সফটওয়্যারে আমরা কোথায় আছি এবং গন্তব্য কোথায় সেটি লিখে দিলে আমাদের দেখিয়ে দিয়ে কত সময়ের মধ্যে কিভাবে আমরা পৌঁছতে পারবো। এই ম্যাপ সফটওয়্যারের মধ্যে আমরা কোথায় যাব, হ্যাঁ, এবং যাওয়ার পথে কোন জায়গায় আছি না আছি ওইটাও দেখা দেবো, যদি আমরা এটা ওই জায়গায় লিখে দিয়ে চাষ করে দিই। রাস্তায় কতটুকু যানজট আছে এটাও দেখা দিবি। আমরা যে এদিক থেকে রওনা করলাম, মদন থেকে রওনা করলাম, হ্যাঁ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিংবা ওই যে যমুনা ব্রিজের মধ্যে দিকে যানজট আছে কিনা, হ্যাঁ, এবং আমরা যানবাহনে যে চলাচল করতেছি, আমার যানবাহন, আমার বাস কিংবা ট্রেন, কোথায় আমরা এখন আছি না আছি সব কিছু জানা যাবে এই ম্যাপ ব্যবহার করে, ম্যাপ সফটওয়্যারটা ব্যবহার করে। কোন রাস্তা দিয়ে গেলে যেতে সুবিধা হবে, কোন যানবাহনে গেলে যেতে কত সময় লাগবে ইত্যাদি, আরও কত। আমরা যদি ট্রেনে যাই কতটুকু সময় লাগবে, ট্রেনে যাইতে পারবো কিনা এটাও জানা দিবে। বাসে গেলে কতটুকু সময় লাগে, বাসে যাইতে পারবো কিনা এটাও জানিয়ে দিবে। সহজ হয়েছে না? আবার একই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অনুসারে বিভিন্ন দিক প্রযুক্তির উদ্ভাবনও হয়ে থাকে। যেমন ম্যাপ সফটওয়্যার দিয়ে আমরা শুধু জানতে পারছি নির্দিষ্ট জায়গায় কিভাবে যাব, ম্যাপ সফটওয়্যার দিয়ে। কিন্তু আমরা যদি একটি যানবাহন বুকিং করতে চাই, যেই যানবাহন দিয়ে সরাসরি নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবো, তাহলে বিভিন্ন যানবাহন বুকিং সফটওয়্যার অ্যাপ ব্যবহার করতে হবে। আমরা যদি ট্রেনে যেতে যাই তাহলে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে। ট্রেনের টিকিট এদিক থেকে আমি আমার ওই মাদ্রাসায়, আমি সুবেরবাজার ইসলামী জাকির মাদ্রাসায় আমি প্রযুক্তির মাধ্যমে আমি মোহনগঞ্জ ট্রেন যদি ওই এলাকায় যায়, হ্যাঁ, তাহলে আমি ট্রেনের টিকিট কী করতে পারবো, সংগ্রহ করতে পারবো। তারপরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে ওই জায়গায় গিয়ে আমি টিকিটটা পেয়ে যাব। এসব সফটওয়্যার নির্দিষ্ট যানবাহন বুকিং করা, কোনো নির্দিষ্ট জায়গায় যেতে কত টাকা খরচ হবে সেই যানবাহন সেটিও আমাদের দেখিয়ে দেয়। অর্থাৎ ম্যাপ সফটওয়্যার থেকেও আরও বেশি সুযোগ সুবিধা পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটারে সফটওয়্যার আছে। টিকিট যে আমি করবো এটা সফটওয়্যার আছে, এবং ম্যাপ সফটওয়্যার যে কীভাবে যাইতে পারবো আমরা, কতটুকু সময় লাগবে ওই যে কোনো যানবাহনে যাইতে এটা দেখিয়ে দিবে। ফলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে যাচ্ছে, আর কোনো চিন্তা করতে হচ্ছে না। একইভাবে নির্দিষ্ট ওয়েবসাইট অ্যাপ থেকে ট্রেন বা বাস বা উড়োজাহাজের টিকিট কাটার কাজও এখন সহজেই করা যায়। বিভিন্ন সফটওয়্যারও আছে, ওয়েবসাইটও আছে।
ট্রেনের ইয়েতে যাবা, সিঙ্গাপুর যাবা কিংবা আমেরিকা যাবা কিংবা অন্যান্য রাষ্ট্রে যাবা, এটাও তোমার টিকিট তুমি প্রযুক্তির মাধ্যমে করতে পারছো। আবার করোনা অতি মহামারীর কারণে একটি নির্দিষ্ট সময় ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে। এই সময় প্রযুক্তির কল্যাণে বিভিন্ন সফটওয়্যার শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্ত হয়ে অনলাইনে ক্লাস অংশগ্রহণ করে। যে করোনা গেছে, মহামারী গেছে, বিভিন্ন অনেক দিন আমাদের কি ছিল, প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো বন্ধ থাকলে লেখাপড়া কি বন্ধ থাকবে না? এই প্রযুক্তির মাধ্যমে আমরা কি করছি, শিক্ষার্থীদেরকে আমরা এই ক্লাস ওই দিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা তাদের প্রযুক্তি ব্যবহার করে ওই বিভিন্ন সাইটে গিয়ে এই ক্লাসগুলি দেখতে পাচ্ছে। যদিও শিক্ষক বাড়িতে বসে কিংবা প্রতিষ্ঠানে এসে একলা একলা ওই কাজগুলি ইন্টারনেটে দিয়ে দিচ্ছে বিভিন্ন সাইটে, তখন শিক্ষার্থীরা তাদের প্রযুক্তি ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট কানেকশন দিয়ে ওই ক্লাসগুলি করতে পারছে এবং ক্লাসগুলি কী করতে পারছে, দেখতে পারছে। ঠিক না? এটা দেখো এখানে ছবি আছে। যাও, কথায় আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। এই কথাটা অর্থ হইল, যখন তোমার প্রয়োজন, যেটার প্রয়োজন এটা তোমাকে করতে হবে, লাগবে, কিন্তু এই প্রয়োজনটাতে তুমি কিভাবে মিটাইবা, এটা চিন্তা ভাবনা রেখেই একটা কিছু আবিষ্কার করে তোমার আবিষ্কার করতে হবে, তেমনি থাকলে চলবে না। যেমন করোনা মহামারীর সময় যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, তখন কি লেখাপড়া কি থেমে রয়েছে? লেখাপড়া থেমে নেই। শিক্ষকরা কি করছে, অনলাইনে ক্লাস নিছে, অনলাইনে ক্লাস দিছে, শিক্ষার্থীরাও ক্লাস করছে, অনলাইনে ক্লাস দেখছে। ঠিক না? করোনা অবধি মহামারীর পূর্বে বিভিন্ন অনলাইন সভা করার সফটওয়্যার চাহিদা তেমন ছিল না, কিন্তু করোনা অতিমারীর সময় প্রায় সারা পৃথিবীর মানুষই ঘরে অবরুদ্ধ ছিল। তাই এই সময় জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম ইত্যাদি অনলাইন মিটিং সফটওয়্যার ব্যবহার করে অনলাইন ক্লাস, ব্যবসায়িক মিটিং ইত্যাদির আয়োজন করা প্রয়োজন হয়। যদি এই প্রযুক্তি একটি বিকল্প হিসাবে না আসতো, তাহলে হয়তো করোনার সময় সারা পৃথিবী অনেক কার্যক্রম স্থবিরতা হয়ে যেত। কাজে এক্ষেত্রে এই প্রযুক্তি মানুষকে অবনত কাজে সাহায্য করেছে। মিটিং সভা এগুলি জুম মিটিংয়ের মাধ্যমে, গুগলের মাধ্যমে, বুঝছো, এইগুলি গুগল মিট, মাইক্রোসফট টিম ইত্যাদি অনলাইন মিটিং সফটওয়্যার, এগুলি হলো অনলাইন মিটিং সফটওয়্যার। এইগুলি ওই সফটওয়্যারের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তোমার কী করা যায়, মিটিং করা যায়, একের কথা আরেকজনে শুনতে পারে, বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারে এবং এই আরেকজনে অন্যান্যরা এই সমস্যা কেমন সমাধান করা যেতে পারে এই গুগল মিট, জুম, তারপরে মাইক্রোসফট টিম, এই অনলাইন সফটওয়্যার এটির মাধ্যমে সভা সমিতি এইগুলির মাধ্যমে করতে পারতো প্রযুক্তির মাধ্যমে। আবার অনেক সময় একটি সমস্যা সমাধানে কোনো প্রযুক্তি উদ্ভাবনের পরেও দেখা যায় সমস্যাটি সম্পূর্ণ সমাধান হয়নি বা সমাধানের কোনো ঘাটতি রয়ে গেছে, তখন সেই প্রযুক্তিকে হাল নাগাদ বা আপডেট করার প্রয়োজন হয়। যেমন আর্থিক লেনদেনের কথা ভাবি, আগে এক জায়গায় থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর প্রক্রিয়া ছিল বেশ জটিল। মানি অর্ডার করে কারো কাছে টাকা পাঠালে তার কাছে টাকা পৌঁছাতে অনেক সময় লাগবে। আগে মানি অর্ডার করতো পোস্ট অফিসে গিয়ে, কিন্তু এই টাকাটা বসতে বসতে গিয়ে অনেক দিন হইতো এবং যার কাছে পাঠাতো সে পাইতে পাইতে অনেক সময় লাগতো। কিন্তু এখন আর যে মোবাইল ব্যাংকিং হওয়াতে, বিকাশ সফটওয়্যার আসাতে, এই টাকাটা পাঠাতে বেশি দেরি হয় না, এক মুহূর্তেই এই টাকাটা তার মোবাইল অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে চলে যায়। বর্তমানে মোবাইলের সাহায্যে নির্দিষ্ট টাকা লেনদেনের প্ল্যাটফর্মের মাধ্যমে নিমিষে, যেটা আমি বলছিলাম, নিমিষে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়। তবে প্রথম যখন এই ধরনের টাকা লেনদেনের সার্ভিস চালু হয়েছিল তখন একটি সমস্যা হতো। ধরো আমরা আমাদের 500 টাকা নিজের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করবো, এর জন্য টাকা লেনদেনের নির্দিষ্ট এজেন্টের কাছে গিয়ে সেই এজেন্টের মোবাইল ফোন নাম্বারে প্রথমে আমাদের টাকা ক্যাশ আউটের জন্য পাঠাতে হতো। বুঝছো, এটি ওই করা হতো। এই যে যখন যেখানে যে সমস্যা, প্রযুক্তি আবিষ্কার করছে ঠিকই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবিষ্কার করার পরে তো এটা কিছু সমস্যা রয়ে গেছে, এই সমস্যাটা সমাধান করা যাইতেছে না। কিন্তু এই সমস্যাটা কেমন সমাধান করা যায়, এই জন্য এগুলিকে আপডেট করে হাল না রাখতে আরও কিছু এর সাথে সংযুক্ত করে, যেন তাড়াতাড়ি এই টাকাটা
পাওয়া যায়, কিন্তু যে কোনো সমস্যা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আপডেট করে হালনায়া করে যে এইভাবে করলে এই সমস্যাটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে সহজে। যেমন এজেন্টের টাকাটা আগে আমরা কি করতাম, যে কোনো জায়গায় টাকা পাঠাতে হলে ওই কিংবা টাকা যদি কেউ আমার নামে পাঠাইছে, তাহলে এই টাকাটাকে এজেন্টের কাছে যাইতে হইতো, বাজারে বসে যাইতো না। এমনকি ফোন করে আগে তো ওই যে প্রযুক্তি এই সর্বসাধারণ নিকট কিন্তু ওই মোবাইল ফোন ছিল না। কিছু কিছু বাজারে নির্দিষ্ট এলাকার মধ্যে এখানে ছিল, এখানে গিয়ে আমরা 5 টাকা মিনিট 10 টাকা মিনিট এমন কথা বলছি। যারা আমাদের বিদেশে আছে কিংবা ওই আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজধানীতে কিংবা শহরে আছে, রাজধানীতে কিংবা বিভিন্ন শহরে আছে, এদের কাছে গিয়ে আমরা কয়েক মিনিট কথা বলছি, তারপরে এদিকে ওই 3 মিনিট কথা বলছি, তাহলে 15 টাকা দিতে হয়েছে। হ্যাঁ, আর টাকাটা ওই গেছি, টাকাটা পরে তারপরে এজেন্টে দিয়ে দিচ্ছে, আর টাকা পাঠাতে গেলেও এজেন্টের টাকা দিতে হয়েছে, এই টাকাটা সে ওই জায়গায় পাঠাচ্ছে। কিন্তু এখন কিন্তু এটা আর নাই, এখন কিন্তু আমি পারি আমার মোবাইল অ্যাকাউন্টে, আমার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ওই আমি পারি অন্যের কাছে পাঠাতে, আর অন্যেরা পরে আমার কাছে পাঠাতে। আচ্ছা, এজেন্ট টাকা নিজের অ্যাকাউন্টে বুঝে পেলে আমাদের টাকা দিয়ে দেন, কিন্তু সমস্যা হচ্ছে যদি এজেন্টের মোবাইল ফোন নাম্বার টাইপ করার সময় আমরা কোনো ভুল করে ফেলি, তাহলে ওই এজেন্টের কাছে টাকা না গিয়ে অন্য কোনো নাম্বারে টাকা চলে যাবে। এতে আমাদের আর্থিক ক্ষতি হবে। প্রথম দিকে মানুষ বিভিন্ন সময় এভাবে ভুল নাম্বার টাকা পাঠিয়ে বিপদে পড়ত। মানে একটু যদি একটা ডিজিট ভুল করছে, তাহলে যার কাছে টাকাটা যাওয়ার কথা ছিল তার কাছে না পৌঁছে অন্যজনের কাছে গেছে, তাহলে গেলে ওই টাকাটা আনতে আবার সমস্যা হতো না। কিন্তু এখন কিন্তু এভাবে পাঠালেও টাকাটা আনা যায়, কিন্তু খুব সাবধানতাশীল যারা ওই নাম্বারটা এদিকে টাইপ করে এদেরটা দিচ্ছে না। যদি হঠাৎ চলে যায়, এখন কিন্তু এই টাকাটা আবার পাওয়া যায়। এই সমস্যাকে কিছু আরও প্রযুক্তির সাহায্যে সমাধান করা হয়েছে। এখন যে কোনো মোবাইল নম্বরে টাকা লেনদেনের ক্ষেত্রে এজেন্টের দোকানে একটি কিউআর কোড দেওয়া থাকে। এজেন্টের দোকানে একটি কিউআর কোড দেওয়া থাকে। কিউআর কোড এটা আমি বলছিলাম, কিউআর এটা অ্যাপ্লিকেশনটা কি? কুইক রেসপন্স, তাড়াতাড়ি। মোবাইল সেটে টাকা পাঠানোর অ্যাপ্লিকেশনে এই কিউআর কোড স্ক্যান করার সুবিধা থাকে, ফলে এজেন্টের নাম্বার ভুল টাইপ করার ভয় থাকে না। কিউআর কোড স্ক্যান করার পর সঠিক নাম্বারে টাকা পাঠানো নিশ্চিত হয়। যেমন মোবাইল নাম্বারটা আর তুমি টাকা পাঠাবে একজনের কাছে, তার মোবাইল নাম্বারটা টাইপ করতে গিয়ে তুমি ভুল হয়েছে, যাতে ভুল না হয় তখন কিউআর কোড এটা তুমি যদি স্ক্যান করে নাও, বুঝছো, কিউআর কোড স্ক্যান করার পর তোমার 24 নম্বরের নাম্বারটা আসা যাবে, তখন আর তোমার এখানে টাইপ করা লাগবে না। তখন তুমি খালি এই যা সিলেক্ট করে দিলে হইব, সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে তুমি টাকা কত পাঠাবা, তারপর সেন্ড করে দিলে ওর নাম্বারে গিয়ে বসবে, আর কেউ কারোর নাম্বারে যাবে না। আচ্ছা, আবার কাউকে শুধু টাকা পাঠানো বা নিজে টাকা পাওয়ার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা যায় তা কিন্তু নয়। এগুলো দিয়ে বাসা বাড়ি বিদ্যুৎ বিল, মানে বিভিন্ন ধরনের কি করা যায়, বিল পরিশোধ করা যায়, বাসার ভাড়া পরিশোধ করা যায়, বিদ্যুৎ বিল দেওয়া যায়, গ্যাস বিল দেওয়া যায়, পানির বিল দেওয়া যায়, এগুলি দেওয়া যায়, এগুলি বলছে। আচ্ছা, কেন? কারণ আগে আমরা এখনও অনেকেই করে, আবার অনেকেই করে না। যেমন আমি আমার বিদ্যুৎ বিল আমার ঘরে বসে আমি পরিশোধ করে থাকি, কারণ বিদ্যুৎ বিল দিতে গিয়ে বিদ্যুৎ বেশি গেলে লম্বা লাইন করে দাঁড়াতে হয়, এতে অনেক সময় ব্যয় হয়। কাজেই আমি আমার প্রযুক্তির মাধ্যমে আমি একটি সফটওয়্যার ব্যবহার করে, বিকাশ সফটওয়্যার ব্যবহার করে আমি আমার বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকি। কাজে আমার কি করা এখন লাগে না, দেওয়া লাগে না, ওই দিকে লাইনও ধরা লাগে না। তাহলে এই যে প্রযুক্তিগুলি আবিষ্কার করছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য না, আর সমাধান করতে পারতেছি না আমরা, ইনশাআল্লাহ করতে পারছি। যাও, আজকে এই পর্যন্তই। প্রযুক্তির মাধ্যমে আমরা
বিভিন্ন সমস্যার সমাধান কেমনি করতে পারি তা জানতে পারলাম এবং আগামী ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আগামী ক্লাসে আরও বহু বিস্তারিত আলোচনা করব এই প্রত্যাশা রেখে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফিজ।